কোটিপতি হওয়াতে ব্যস্ত হয়ে গিয়েছিল, এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে করতে একদম পাগল হয়ে গেছে। বাট ডিসেম্বরে এসে তাদের মাথায় আসছে, আচ্ছা ঠিক আছে, আমাদের এখন হচ্ছে গিয়ে জুলাই সনদ বা হচ্ছে গিয়ে যে আমাদের সংস্কার এগুলোর দিকে হাঁটতে হবে। জুলাই অভ্যুত্থানটা হলো, তারপরে আসলে এক একজন কোটিপতি হওয়াতে ব্যস্ত হয়ে গিয়েছিল, এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে করতে একদম পাগল হয়ে গেছে। বাট দর্শক শুনলেন, তাদের মাথায় আসছে, আমি এই কথাটাই কিন্তু বলছিলাম যে আমাদের জুলাই অভ্যুত্থানের অনেক প্রাপ্তি আছে। প্রাপ্তি, সবচেয়ে বড় প্রাপ্তি হলো যে আমরা স্বৈর শাসন থেকে মুক্ত হলাম, শেখ হাসিনার পতন ঘটালাম। কিন্তু তারপর কি বাংলাদেশটাকে আমরা পুনর্গঠন করতে পারলাম? বাংলাদেশকে কি কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারলাম না। দেখেন, স্বাধীনতা মুক্তিযুদ্ধের পরেও কিন্তু এরকম একটা প্রশ্ন আসলো যে কি হলো, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করলো, স্বাধীন দেশ পাইল, কিন্তু এই মুক্তিযোদ্ধারাই আবার চুরি ডাকাতি রাহাজানির মধ্যে ঢুকে পড়লো কেন? অর্থনীতির অবস্থা এরকম কেন? আইন শৃঙ্খলা অবস্থা এরকম কেন? যদি এখনকার প্রজন্ম যারা জানেন না, তারা পেছনের দিকে দেখেন, ওই সময়ের নথিপত্র ঘাটেন, পত্রপত্রিকা দেখেন, দেখবেন যে ঠিক এইরকম একটা বিশৃঙ্খল অবস্থা ছিল বাংলাদেশের। আর একটা বড় পরিবর্তন ছিল এই জুলাই গণ অভ্যুত্থান, শেখ হাসিনার পতন। কারণ 15 বছর এমনভাবে চেপে বসেছিল, 15 সাথে আরো 2 বছর, 17 বছর, যে স্বাভাবিকভাবে পরিবর্তনের কোনো উপায় ছিল না, কোনো পথ ছিল না। এটা আওয়ামী লীগের একেবারে A to Z সবাই বলবে যে যেই ধরনের ভোটের যে সিস্টেমটা করছে, সেই ভোটে কোনোদিন ক্ষমতাসীনরা পরাজিত হবে না। তাহলে তো সেইটা তাহলে আউট অফ ভোট একটা পরিবর্তন, তো সেটার পথ তো দুইটা, একটা গণ অভ্যুত্থান আর একটা হচ্ছে সশস্ত্র অভ্যুত্থান। তো সশস্ত্র অভ্যুত্থানের জন্য তো আর কোনো দল তো সশস্ত্র প্রশিক্ষণ নেয়নি। তো ফলে যেটা আফগানিস্তানে হয়েছে, সশস্ত্র অভ্যুত্থান হয়েছে, তালিবানরা যে আবার ক্ষমতায় আসলো। বাংলাদেশে সাধারণ জনগণ, লক্ষ কোটি জনগণ যুক্ত হলো এবং একটা পরিবর্তন হলো। এখন এই পরিবর্তনের পর যারা যারা বিগত সময়ে আন্দোলন করলো পরিবর্তনের জন্য, তারা মিলে যদি একটা মানে সরকার করতে পারতো, সেটা একটা সমাধান হইতো, তাও ইন্টারিম পিরিয়ডের জন্য। কিন্তু কোনোভাবেই একটা মনে রাখা দরকার যে একটা গণতান্ত্রিক পদ্ধতির একটা সরকার কোনোদিনও কোনো শাসনতান্ত্রিক সাংবিধানিক পথ ছাড়া অন্য কোনো পথে থাকতে পারে না, থাকা উচিত না, এবং এটা টেকাও সম্ভব না বর্তমান বিশ্বে। কারণ প্রত্যেকটা অন্যান্য বিশ্বের সাথে বাংলাদেশের উন্নয়ন, ব্যবসা বাণিজ্য সম্পর্কিত। সুতরাং এক দেশ আর এক দেশের একটা শাসনতান্ত্রিক সরকার চায়, যার সাথে চুক্তি করবে, যার সাথে বিনিময় করবে, যার সাথে আলোচনা করবে। এইটা একটা ইন্টারিম কোনো গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট আসে শাসনতান্ত্রিক পথে, আবার দেশকে পরিচালনার জন্য একটা দায়িত্ব নেয়। তো সেটা আপনি যত প্রলম্বিত করবেন তত বিপদে পড়বেন। বাংলাদেশে দুইটা ঘটনা ঘটে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিনের ভাষণে তিনি এমন কিছু কথা বললেন, বিচার সংস্কার, শুনতে খুব ভালো লাগলো, কিন্তু নির্বাচনের সঠিক সময়সীমা রোডম্যাপটা প্রথমেই দিলেন না। আর একটা সর্বনাশ করে ফেললো, যারা ফোর্স সামনে ছিল আর পেছনে যারা ছিল তাদের একটা সমন্বয় হলো না। এমন সব মানুষদেরকে উঠায় নিয়ে আসলো সরকারে যারা আসলে সুশীল সমাজের অংশ, যারা প্রবীণ বয়স্ক মানুষ। তো তারা আসলে তারা না ছিল ফ্রন্ট লাইনে যুদ্ধে, না ছিল ব্যাক লাইনে অর্থাৎ পেছনে যুদ্ধে, কোনোটাতেই ছিল না। না রাজনৈতিক দল ছিল, না ছাত্রদের প্রতিনিধি তারা। তো হ্যাঁ, তারা দেশের ভালো মন্দ বোঝেন, কিন্তু যেটা হয়েছে যে তারা তো আলটিমেটলি কি করবেন? তারা তো সরকারে থাকবেন না, তারা আরেকটা সরকারকে বুঝাই দেবেন। কেয়ারটেকার গভর্নমেন্টের কথা চিন্তা করেন, তারা কি আসে কি ক্ষমতায় থাকার জন্য? তারাও কি ভালো ছিল না? বিগত সময় যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, ভালো ভালো লোকজন কেয়ারটেকার অংশ ছিল,
অ্যাডভাইজার্স ছিল। তো তারা তো লম্বা সময় থাকেননি, তারা নির্বাচনটা করে দিয়ে চলে গেছে। ভালো নির্বাচন, 91 থেকে শুরু করে দেখেন, তুলনামূলকভাবে ভালো নির্বাচন। এখানে যেটা ডক্টর ইউনূস করলেন যে আন্দোলনের প্রথম সারির মুখগুলো, সেই মুখগুলোকে সরকারের মধ্যে ঢুকাই দিল, ক্যাবিনেটে নিয়ে আসলো। যখনই প্রশাসন যন্ত্রের মধ্যে ঢুকে গেল, তখন এই ঘুণে ধরা এই দুর্নীতি চক্রের মধ্যে ঢুকে গেল, তখন তারা দেখলো কোটি কোটি টাকা, অফুরন্ত টাকা। এবং ওই ঘাপটি মেরে বসে থাকা আমলাতন্ত্রটাই তো মূল, তারাই তো রাজনীতিবিদদের বলে যে এখানে এই টাকা আছে স্যার, এই টাকা আছে, এই টাকা আছে। হ্যাঁ, তো ওরা তখন নতুন স্যারদেরকে কাছে নিয়ে গেল। নতুন স্যারা তাদের চোখ কপালে উঠল, যেই মেয়েটা বলল আমি তাকে ভালো করে যাই না, কিন্তু শুধু সহজ সরল উক্তি, এই কথাটা আমি ঠিকানায় খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানেও বলেছি যে বিভিন্ন প্রশাসনের নানান ক্ষেত্রে তাদেরকে যুক্ত করার ফলে সর্বনষ্ট হয়ে গেল। তারা রাস্তা থেকে উঠে চলে গেল, একটা অংশ চলে গেল ক্ষমতার দিকে, আরেকটা অংশ চলে গেল শিক্ষা প্রতিষ্ঠানে। অর্থাৎ তখন যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সমাজে, তৃণমূলে, আইন শৃঙ্খলা, বাজার, অর্থনীতি সব একটা ভেঙে পড়ল। সেই জায়গায় তারা স্বেচ্ছাসেবকের ভূমিকার বদলে তারা যখন সরকারি প্রশাসনের মধ্যে ঢুকে গেল, তখন দুর্নীতির মধ্যে ঢুকে গেল। দেখেন, একটা মিনিস্ট্রি পাবেন না যে এই মিনিস্ট্রিতে যে এই উপদেষ্টারা বলল যে এই মিনিস্ট্রিতে এই দুর্নীতি হয়েছে, এই ছিল চিত্র। কোনো শ্বেতপত্র, একটা সংক্ষিপ্ত শ্বেতপত্র বা একটা ধারণাপত্রও তো তারা তৈরি করতে পারতেন, একটাতেও নাই। কোনো উদাহরণ তৈরি করতে পারলো না, বরং ওই মিলেমিশে নিয়োগ, বদলি, পদোন্নতি এই নিয়ে তারা কারবার ছিল, তখন টাকা ইনকাম করতেছে। ওই যে মেয়েটা বললো, পরে তারা ওই জুলাই সনদ টনদ এগুলি নিয়ে হুসল। মানে তাদের সমস্ত যে মানে একাগ্রতা, যে রিবিল্ড বাংলাদেশ, আবার বাংলাদেশকে পুনর্গঠন করো, একটা ধারণা নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে যাওয়া না, তারা নিজেদের নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়লো যে শেষ পর্যন্ত সেই আকাঙ্ক্ষাটা, পরিবর্তনটা একদম ধূলিসাৎ হয়ে গেল। সম্ভবত মেয়েটা সেই কথাটাই বলছে। দেখেন, ট্রাফিক ব্যবস্থাপনায় তাদের একটা পার্টিসিপেশন ছিল, বলা হচ্ছিল যে তাদের একটা প্রশিক্ষণ দেওয়া হবে, তারা ট্রাফিকের পাশাপাশি তারা সহায়ক দায়িত্ব পালন করবে। শৃঙ্খলা, ওই সময় ঈদ, অন্যান্য যে পার্বণ ছিল, সেখানে যাতে কোনো আইন শৃঙ্খলা অবনতি না হয়, ফলে তারাও একটা অস্থায়ীভাবে সেখানে স্বেচ্ছাসেবকের ভূমিকা তারা পালন করবে। বিভিন্ন জায়গায় জায়গায়, পাড়া মহল্লায় তাদের যাওয়া দরকার ছিল, সেখানে যেয়ে যাতে চাঁদাবাজি না হয়, তাদের উপর জুলুম না হয়, দখলবাজি না হয়, সেই সামাজিক শক্তিগুলোকে সাথে নিয়ে তারা যদি রুখে দাঁড়াতো, কিন্তু তারা দাঁড়ায়নি। তারা মনে করলো যে আমরা তো বিভিন্নভাবে ক্ষমতার স্বাদ নিচ্ছি, একটা মনে হয় রাজনৈতিক দল করলে সমস্ত মানুষ আমাদের কাছে ভিড়বে এবং আমরা একটা জাগরণ ঘটাবো। হয়নি। নেপালে বালেন শাহ যেটা পারছে, আমাদের তরুণরা পারেনি। কারণ বালেন শাহ ওই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে ঢুকে যায়নি। তারা চাঁদাবাজি, সরকারের ক্ষমতার ব্যবহার, এইগুলো মধ্যে না ঢুকাতে তারা তাদের একটা ইমেজ রক্ষা করতে পারছে, যার জন্য আজকে তারা ক্ষমতায়। আর আমাদের এই তরুণরা ক্ষমতা তো দূরের কথা, তারা ক্ষমতার কাছাকাছি অবস্থানে থাকা একটা দলের কাছে যে কোনো রকমে টিকে আছে, যে এই ক্ষমতায় কিছুটা স্বাদ নিচ্ছে, কিন্তু এতে একটা আলাদা অস্তিত্বের যে একটা জানান দেয়া, সেই জানান দেয়াটা কিন্তু আর হলো না শেষ পর্যন্ত।